ওকে। আচ্ছা, লাস্ট ডেতে আমরা চ্যাপ্টার 6 কমপ্লিট করেছি এবং ক্লাস টেস্ট নিয়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের আজকে চ্যাপ্টার 7 শুরু করতে হবে। তো আমি আগেই বলেছি চ্যাপ্টার 7 এর ম্যাথ গুলো আসলে বইতে ডিটেলস দেওয়া নাই, তো একটু এগুলো ক্লিয়ার করতে হবে। সো আমি তোমার জন্য একটা লেকচার শিট তৈরি করেছিলাম, সে তোমাদেরকে দিয়েছি, তোমাকে পেয়েছো? স্যার এই যে ইন্টারভাল স্যার। রাইট, ইন্টারভাল এস্টিমেশন। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ওখানে যেহেতু আমি ডিটেলস করে দিয়েছি, আমরা বইতে যাব না, আমরা ওখান থেকে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে লেকচার শিটটাই দেখাই। শিটটা প্রেজেন্ট হলে আমাকে বলবা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো তানভি তোমার এটা আসে নাই, তুমি যে রিকোয়েস্ট দিয়েছো গ্রুপে সেটা আসে নাই, আরেকবার দিও। ওকে স্যার। আচ্ছা, দেখো এখানে আমরা প্রথমেই, যেহেতু এখানে ডিটেলস বলাই আছে, আচ্ছা জাস্ট ফলো করলে চলবে, সেটা আমার লেখা টেখা লাগবে না। প্রথমে আমাদের হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আসলে কনফিডেন্স ইন্টারভালটা কি। কনফিডেন্স ইন্টারভালের যেই বেসিক সেটা হচ্ছে, ধরো কোন একটা ডিস্ট্রিবিউশনের বেসিক্যালি প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার যে অথরিটি বা ফ্যাক্টরি গুলো, ওইসব ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। তো কোন একটা মিন, বেসিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন মিন, তার একটা সার্টেন ভ্যালু থাকে, কিন্তু আমরা জানি স্ট্যাটিস্টিক্স কখনোই 100% কারেক্ট নয়। সো যদিও এটা একটা সার্টেন ভ্যালু থাকে, কিন্তু এই ভ্যালুটা সবসময় তোমার মনে করো ইউনিক নাও হইতে পারে, একটু এদিক ওদিক ফ্ল্যাকচুয়েট করতে পারে। তাহলে কতটুকু এটা এরিয়া সে কভার করে, অর্থাৎ মিনিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, এটা অ্যাজাম্পশন। তাহলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত একটা ইন্টারভাল পাওয়া যাবে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। সো আমাদের কাজ হচ্ছে যেটা মিনিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, এটা খুঁজে বের করা। কারণ এটার অ্যাবসোলিউট কোনো ভ্যালু আসলে কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথডে পাওয়া সম্ভব নয়। এখন এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে তোমার সিগনিফিকেন্স। তো ইন্টারভাল তো আমরা খুঁজে পাবো, একটা সার্টেন ওয়ে এখানে আছে, আমরা কিছুক্ষণ পরেই দেখাবো। এখন কথা হচ্ছে যে ইন্টারভালটা আমরা খুঁজে পাবো, এটা কিসের ভিত্তিতে আমরা খুঁজে পাবো? এটা মূলত স্যাম্পলিং এর মাধ্যমে খুঁজে পাবো। কারণ ধরো আমি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসিজার, আমি যদি সবগুলা এলিমেন্টে চেক করা শুরু করে দিই, তাহলে আমি যেগুলো তৈরি করছি আমার কাস্টমারদের জন্য, আমি যদি চেক করা শুরু করে দিই, এলিমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে না? তাহলে আমাদের কি করতে হবে, কিছু স্যাম্পল নিয়ে সেগুলো চেক করে বাকিগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া ধারণ। নিতে হবে, যেটা এমন হতে পারে, তাই না? জি স্যার। So, আমরা যে স্যাম্পলটা নিব, স্যাম্পল থেকে আমরা একটা অ্যাভারেজ পাবো, কিন্তু স্যাম্পলের অ্যাভারেজটাই তোমার পপুলেশন অ্যাভারেজ, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। তারপরে স্যাম্পল অ্যাভারেজটা আমরা খুঁজে বের করব, এটা সাপেক্ষে পপুলেশন অ্যাভারেজ কেমন হতে পারে সেটাই আমরা এস্টিমেট করব। ঠিক আছে। দ্যাট মিনস তোমার একটা ধরো গার্মেন্টসে 1000 পিস শার্ট তৈরি হয়েছে, আর সবগুলো তুমি তো চেক করতে পারবে না। র্যান্ডমলি 5টা শার্ট আমরা চেক করব, যে 5টা শার্ট কোয়ালিটি কেমন। তো এটা কোয়ালিটি যখন আমরা জানবো, বাকিগুলো কোয়ালিটি আমরা এটার সাপেক্ষে অ্যাজিউম করব। ঠিক আছে। এখন অ্যাজিউম করতে গেলে এখানে দুটা জিনিস আসবে। প্রথমত হচ্ছে, আমরা যে অ্যাজাম্পশন করতেছি এটা কি সবসময় ঠিক হবে? ভুল হইতে পারে না? জি স্যার, পাবেন। এই যে এটা ভুল হওয়ার যে সম্ভাবনা, এটা বলা সিগনিফিকেন্স। ভুল হওয়ার যে সম্ভাবনা, এটা কি বলা হচ্ছে? সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স। দ্যাট ইজ আ রিস্ক ফ্যাক্টর। তো সিগনিফিকেন্সটা পার্সেন্টেজ অথবা তোমার প্রবাবিলিটি
প্রবাবিলিটির মাধ্যমে এক্সপ্রেস করা হয়। ধরো সিগনিফিকেন্স যদি আলফা হয়, তা দ্যাট মিনস রিস্ক যদি আলফা থাকে, তাহলে রিস্ক নাই কত? 1 minus alpha, sir. ভেরি গুড। ওই ওয়ান মানে সালফাটাকে বলছে কনফিডেন্স, অর্থাৎ কতটুকু তুমি রিলাই করতে পারো, এটা হচ্ছে কনফিডেন্স। তাহলে কনফিডেন্স ইন্টারভাল ফাইন্ড আউট করতে গেলে দুটো জিনিস আসবে বেসিক্যালি। একটা হচ্ছে আমার কতটুকু অ্যাকুরেসি আমি এক্সপেক্ট করি, আর এটাই যখন আমি টোটাল প্রবাবিলিটি বিয়োগ দেব কতটুকু আমার রিস্ক থাকবে সেটা চলে আসবে। তো একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে ওয়ান মানে সালফা। ঠিক আছে? Yes, sir. যখন আমাদেরকে কনফিডেন্স দিবে তখন আমরা ধরবো ওয়ান মানে সালফা, আর যখন আমাদেরকে সিগনিফিকেন্স দিবে তখন আমরা ধরবো আলফা। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন ধরো এগুলো আমি তোমাকে দিলাম। আমি প্রথমত করলাম কি, এখানে দেখো আমরা এন সংখ্যক স্যাম্পল নিলাম, এবং আমরা বললাম যে আমরা যে স্যাম্পলটা করছি এখানে আলফা লেভেলের সিগনিফিকেন্স আছে, অর্থাৎ রিস্ক থাকতে পারে আলফা। তাহলে ওয়ান মানে আলফা কি হবে? কনফিডেন্স থাকবে না? Yes, sir. আচ্ছা, এখন আমি যে এন সংখ্যক স্যাম্পল নিয়েছি, আমি দেখলাম যে এরা অন এভারেজ এক্স বার হচ্ছে এদের এভারেজ। এটা কাদের? স্যাম্পলের। ঠিক আছে? এটা কাদের জন্য? Sample, স্যাম্পলের জন্য। আমরা কিন্তু পপুলেশন জানি না, পপুলেশন আমরা এস্টিমেট করবো, আমরা সবসময় জানবো স্যাম্পল। এটা থ্রু আউট দ্য নেক্সট চ্যাপ্টার্স ইট অলওয়েজ আমরা জানবো স্যাম্পলের, এবং পপুলেশন নিয়ে আমরা এস্টিমেট করব। ঠিক আছে? কখনোই পপুলেশন আমাদের কাছে থাকবে না। population বলতে কি স্যার মানে মানুষ বুঝেছে একটা দেশ পপুলেট করে ইউজ করে না না না, পপুলেশন বোঝাচ্ছে যে এলিমেন্ট গুলো আমার কাছে আছে সবগুলো একসাথে একটা পপুলেশন। পপুলেশন মানে মানুষ না। মানে তুমি যাদেরকে টার্গেট করতেছো সেটাই পপুলেশন। এখন মনে করো তুমি যে একটা বনে 1,000 গাছ টার্গেট করো একটা ইভেন্টের জন্য, তাহলে 1,000 গাছই তোমার পপুলেশন। মানে একটা অবজেক্ট আর কি স্যার। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে পপুলেশন। ওয়েল, তাহলে আমাদের স্যাম্পলের এভারেজ হচ্ছে এক্স বার, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? সিগমা। সিগমা। ওকে, এখন আমাদেরকে মিউ এস্টিমেট করতে হবে। কি করতে হবে? নিউজ মিউতে আমাদেরকে এস্টিমেট করতে হবে। এখন আসো, আমি এখানে যেটা ফিগার আঁকার চেষ্টা করি, ফিগারটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে এই ম্যাথের মূল বিষয়, ফিগারটা। লেট আস কনসিডার দিস ইজ দ্য লাইন। আমি যদি লিখি যে এই থেকে এই হচ্ছে আমার নর্মাল কার্ভ, তাহলে আমি যদি লিখি আমার দুই প্রান্তে মনে করো এক্স আছে। দুই প্রান্তে কি আছে? লেখাগুলো খুব একটা সুন্দর হচ্ছে না, আহ, এখান থেকে দিই। তাহলে ফিগারটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, ফিগার বুঝলে বাকিটা ইজি। দেখো না যেন আমি এই নর্মাল কার্ভ ফ্রি হ্যান্ডে আঁকাটা খুব কঠিন। আচ্ছা, এই হচ্ছে ধরো নর্মাল কার্ভ, কাছাকাছি গেছে আর কি, ফুল হয় নাই। আমি ধরি এইদিকে কিছু রিস্ক আছে, এইদিকে কিছু রিস্ক আছে। এখন আমার টোটাল রিস্ক কত বলতো? আমার টোটাল রিস্কটা কত? স্যার 1। নো, আলফা। আলফা। আমার টোটাল রিস্কটা হচ্ছে আলফা। ওয়ান তো হচ্ছে টোটাল প্রবাবিলিটি, ওটা আমরা ধরতে যাবো না। ওকে, আলফা যদি হয় তাহলে লেফটে কিছু রিস্ক থাকবে, রাইটে কিছু রিস্ক থাকবে। এখন এখানে আমি একটা সহজ জিনিস বলি, আমি গার্মেন্টস নিয়ে যেহেতু কথা বলেছি, এদিকে থাকবে আলফা বাই টু, এদিকে থাকবে আলফা বাই টু, তাহলে মাঝখানে কত থাকবে আমাকে বলো তো? তাহলে এখানে আমি যে একটা পয়েন্ট সিলেক্ট করি, এটা হচ্ছে মাইনাস বাই সিমেট্রি। আমরা জানি যে নর্মাল কার্ভ সিমেট্রিক হয়, তাই না? এই, তাহলে এর ভিতরে ওয়ান মাইনাস আলফা আছে। এখন তো বলতে পারছো স্যার দুই দিকে কেন রিস্ক থাকবে? রিস্ক তো একদিকে থাকতে পারে না। না, আমরা যে এই ধর ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন বা মনে করো যে কোনো ধরনের উৎপাদন যদি বুঝায়, তাহলে সেখানে অলওয়েজ দুই পাশেই সিগনিফিকেন্স থাকে। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, তাহলে কোয়ালিটি খারাপ হলে এটার দাম কমে যাবে। তাহলে তোমার মনে করো
তুমি যে লেবার কস্ট বা তোমার যে অন্যান্য কস্টগুলো সেগুলো তুমি বিয়ার করতে পারবা না। সো কোয়ালিটি খারাপের জন্য এটা একটা রিস্ক থাকবে, থাকবে না? জি স্যার। আবার কোয়ালিটি যদি খুব ভালো হয়ে যায় কিন্তু তোমার লোকালিটি যেটা, সেখানে যদি এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি কেনার মতো লোক না থাকে তাহলে কি অবস্থা হবে? অবস্থার সমস্যা স্যার। তাহলে একটা রিস্ক থেকে যায়। ওটা কোয়ালিটি খুব খারাপ হলেও একটা রিস্ক থাকে, কোয়ালিটি খুব ভালো হলেও একটা রিস্ক থাকে, থাকে না? জি স্যার। এই দুই কারণ রিস্কটার দুই দিকে। ঠিক আছে, মাঝখান হচ্ছে এই প্রোডাক্টটা মার্কেটে চলার মতো অবস্থা। তাহলে আমরা তাহলে বলতে পারি প্রবাবিলিটি বিটুইন দিস এন্ড দিস ইকুয়াল টু 1 মাইনাস আলফা, বলতে পারি না? জি স্যার। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা আমরা নরমাল ডিস্ট্রিবিউশনে দেখাইছিলাম। এটা আমরা লিখতে পারি 2 ফাই অফ জেড আলফা টু মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস আলফা, দেখাইছিলাম না? এই যে এটা চ্যাপ্টার 3.3 তে। জি স্যার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি লিখতে পারি জেড ফাই অফ জেড আলফা বাই টু ইকুয়াল টু 2 মাইনাস আলফা বাই টু। এই ফর্মুলাটা তোমাদের ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করে তোমাদের খুঁজে বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড আলফা বাই টু। এটা তোমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য প্রাইম ইস্যু, যে হোয়াট ইজ দ্য বাউন্ডারি, কোন বাউন্ডারি থেকে কোন বাউন্ডারি আমি নিব। যখন তুমি বাউন্ডারি পেয়ে যাবা তখন তোমার প্রোডাক্টটার অবস্থা এরকম। দেখো ইউজুয়ালি আমরা জেডটা কি জানতাম, জেড ইকুয়াল টু ইউজুয়ালি আমরা জানতাম যে এক্স মাইনাস মিউ বাই সিগমা। এটা হচ্ছে যখন মনে করো সবগুলাই তুমি ইউজ করতে পারো, কিন্তু যখন তুমি কিছু স্যাম্পল নিবা, স্যাম্পল নিলে এক্স এর জায়গায় এক্স বার হবে। কারণ তখন তুমি একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিয়ে আসলে এটাকে ফিগার আউট করতে পারবে না। তোমার কি করতে হবে, সবগুলা স্যাম্পলে এভারেজ দিতে হবে না, জি স্যার। ডিভাইডেড বাই মিউ। আর স্যাম্পলিং করলে এই যে তোমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য স্যাম্পল সাইজ। তখন সিগমা ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই রুট এন, যেখানে এন হচ্ছে স্যাম্পল সাইজ। সেই জিনিসটা আমরা এখানে লিখছি। অ্যাকচুয়ালি আমার এখানে ছিল যে মাইনাস জেড আলফা বাই টু লেস দেন ইকুয়াল দ্য টার্গেট জেড লেস দেন ইকুয়াল জেড আলফা বাই টু। ব্যাপারটা আসলে এরকম ছিল, বুঝতে পারতেছো? জি স্যার। তো জেড ইকুয়াল টু দিস, কিন্তু স্যাম্পলিং এর ক্ষেত্রে অর্থাৎ যখন তুমি স্যাম্পলিং করবা জেড এস ইকুয়াল টু দিস, দ্যাট মিন্স এটা আমরা জেড এস লিখি। ফর স্যাম্পলিং ইউ শুড রাইট ইন দিস ফর্ম। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে নিশ্চয়ই এই সিগমা রুট দুই পাশে গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাওয়ার পরে আমি যদি প্রত্যেক পাশে যদি এক্স বার যদি বিয়োগ করে দিই তাহলে এই অবস্থা হয় না? থার্ড লাইন। জি স্যার, মাধ্যমে শুরু করুন স্যার। আচ্ছা, এরপরে আমরা যদি প্রত্যেক পাশে যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, আমরা যে ইনইকুয়ালিটি প্রপার্টি জানি মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যায় না? জি স্যার। আচ্ছা, এরপরে আমি আবার কি করলাম, এটাকে ইন্টারচেঞ্জ করলাম। এটাকে নিয়ে গেলাম এই পাশে আর এটাকে নিয়ে গেলাম এই পাশে, তাহলে ইন্টারচেঞ্জ করলে আবার চিহ্ন উল্টে যাবে না? জি স্যার। এই কাজগুলা করার পরে এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টারভাল, যেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড কি ইন্টারভাল। ইন্টারভাল। এটা তোমার সরাসরি ইউজ করতে পারবো, উপর লাইনগুলো লেখার দরকার নাই। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য লেখা হয়েছে, কিন্তু তোমরা আসলে এই ইন্টারভালে ভ্যালুগুলো ইনপুট দিবা। তাহলে প্রথমে এই ফর্মুলা ইউজ করে যে আলফা বাই টু বের করবা, এবং তারপরে সেই ভ্যালুগুলো এখানে ইনপুট দিয়ে কি করবা, ইন্টারভালটা কোথায় সেটা খুঁজে বের করবা। এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল ফর মিন। এটা কার জন্য? মিনের জন্য স্যার, কম্পিউটার। মিন এর জন্য। তাহলে কোন বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে আমরা একটু দেখে নিই। আমাদের এন লাগবে, তারপর আলফা লাগবে, এক্স বার লাগবে, সিগমা লাগবে। আদার কাজগুলো আমরা এখান থেকে করব। এগুলো ইউজ করে আমরা প্রথমে জেড আলফা বাই টু বের করব এবং সেই ভ্যালুগুলো এখানে দিয়ে ইন্টারভালটা খুঁজে বের করব। বুঝতে পেরেছো? জি স্যার। এখানে অনেক সময় দেখবা আরো দুইটা নোটেশন অনেকে ইউজ করে থাকে, কোনোটাই ভুল নয়। অনেকে দেখবা এভাবে ইউজ করে, যে এবার ব্র্যাকেট দিয়ে দেখায় যে এক্স বার মাইনাস জেড আলফা বাই টু। কোনো কোনো বইতে এভাবে দেখলেও হয়তো দেখতে পারো, সেখানে মিউটাকে সরাসরি লিখে না, মিউ না লিখে তার উল্টা ইন্টারভালটা দেখিয়ে দেয় যে মিউ এর মধ্যে আছে। মানে দুই প্রান্ত বিন্দু দেখায় আর কি, যে বাউন্ডারি দিয়ে ইন্টারভাল দেখিনি আমরা। জি স্যার।
অনেকে এভাবে লিখে। আর কোনো কোনো জায়গায় দেখবে এরকম লিখবে আহ মিউ বিলংস টু এক্স বার প্লাস মাইনাস জেড অফ বাই টু। এই বিভিন্ন নোটেশন অনেকে ইউজ করে, যেটাই করো না কেন এটা কোনো ম্যাটার করে না। বুঝতে পেরেছো? জি স্যার। অনেক নোটেশন ইউজ করা হয়, এগুলো আসলে কোনোটাই ভুল নয়, এরকম আর কি। সো এখানে আমরা এক্সাম্পল দেখে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে প্রথমত যেটা বলা হচ্ছে, এক্স ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ফুড পার পাউন্ড। এক্সটা ফুডের অ্যামাউন্ট ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে? ফুডের অ্যামাউন্ট। অ্যামাউন্ট। ভেরিয়েন্স দিচ্ছে তোমার এখানে 1.21। ভেরিয়েন্স যদি 1.21 হয় তাহলে তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে কি করতে রুট করে নিতে হবে না? জি স্যার। দেখো রুট করে নিচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা। ওকে, টু এস্টিমেট মিউ অফ এক্স এন্ড রিজেন্সি টুক এ র্যান্ডম স্যাম্পল অফ 1000 পিপল, তাহলে এন কত? স্যার 1000। এন হচ্ছে স্যাম্পল সাইজ, এন ইকুয়াল টু হচ্ছে 1000। ওকে, এরপরে যেটা আমাদের বলতেছে, এটা যদি হয় and consumed in total 4200 পাউন্ড ইন টোটাল, কিন্তু আমাদের তো এভারেজ দরকার তাই না? জি স্যার। ইন টোটাল যখন বলবো এভারেজ করতে হলে কি করতে হবে? টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। এটা না করলে কিন্তু আমার মার্কস কাটা যাবে। দেখো যেহেতু আমরা টোটাল হিসাব করি না, আমরা ইন্ডিভিজুয়াল হিসাব করতেছি, তাহলে ইন টোটালকে টোটাল লোক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে তখন তুমি দেখবা এটা হচ্ছে 4.2 পাউন্ড। ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 95% কনফিডেন্স ইন্টারভাল। 95% মানে কত? 0.95. রাইট, কনফিডেন্স 0.95। তাহলে সিগনিফিকেন্স কত? 1 minus 9.5 plus 1, 0.05. 0.05। ফার্স্ট লেট আস ফাইন্ড দ্য জেড আলফা বাই 2। তো জেড আলফা বাই 2 যদি আমাদের পাইতে হয়, আমাদের এই ফর্মুলাতে আমরা আলফা ভ্যালু বসাবো। আপনার ক্যালকুলেশন আমরা এটা পাচ্ছি 5 জেড আলফা বাই 2 0.975। এখন একটু কষ্ট করে টেবল থেকে 975টা কোথায় এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, টেবলটা ওপেন করি, টেবল থেকে আমরা 975 কোথায় আছে এটা খুঁজে বের করব। ঠিক আছে, আমরা একটু টেবলটা ওপেন করে নিই, নরমাল টেবল। দেখতে পাচ্ছ 975, 977, look at this is 975, right? দেখতে পাচ্ছ জি স্যার। এটা পজিশন 1.90, 91, 92, 93, 94, 96, সরি 95, 96, রাইট? জি স্যার। সেখান থেকে আমরা লিখতেছি the value of z is 1.96। ক্লিয়ার? জি স্যার। এখন তোমার আর কাজ নাই, তোমার কাজ এখন সিম্পল, জাস্ট ইন্টারভালে ভ্যালুগুলো ইনপুট দিবা। তোমার কাছে সব ভ্যালু আছে না? আছে স্যার। জাস্ট এখানে ইনপুট দাও, ক্যালকুলেশন করো, রেজাল্ট পেয়ে যাবা। কি কঠিন কিছু? না স্যার। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে ডাটাগুলো গেদার করা, যে ডাটাগুলো আসলে কি দিচ্ছে, এটা গেদার করতে পারলে ম্যাথ হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, টু টু সিমিলার, কিন্তু টুতে অন অ্যাভারেজ বলে দিচ্ছে, যার জন্য এখানে আমাদেরকে অ্যাভারেজ করতে হয় নাই। বুঝতে পারছো? টু সিমিলার ম্যাথ, শুধু পার্থক্যটা কি বলো তো? এবার স্যার ইন্ডিকেট না ডাইরেক্ট বলে দিতে। এখানে একটা ঝামেলা পাকানো হয়েছে। তোমাকে বলা হয়েছে এক্স ইকুয়াল টু অ্যামাউন্ট অফ জুস ইন মিলিলিটার, ইন হোয়াট? মিলিলিটার। মিলিলিটার। বাট আমি এভারেজ দিছি কিসের? লিটারে না? লিটার। লিটারকে কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। মিলিলিটার কনভার্ট করতে হবে। অর্থাৎ প্যাচ আছেই, একটু ঠান্ডা মাথায় ম্যাথ করতে হবে। বুঝতে পেরেছো? প্যাচটা স্যার সব জায়গায় আছে। বলা যাবে না স্যার, মানে আমি যদি স্যার মিলিলিটারে লিটারে মিক্স না তুমি নিতে পারবা না, এক্স যেটা, এক্স যা তোমাকে তাড়াতাড়ি করতে হবে। আবার বলতেছি, আদার আদার ইস্যু মানে আদার ইউনিট গুলা কি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এক্স কি, বাকিগুলোকে এক্স এর যে ইউনিট তাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি ভেরিয়েবল ডিক্লারেশন চেঞ্জ করতে পারবা না, এটা একান্তই কোশ্চেন সেটারের কাজ।
বুঝতে পেরেছো? জি স্যার। এই বাকিটা তো অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন। শুধু এখানে 0.95 যেটা, 0.95 এর জন্য আমরা যদি টেবলে একটু সার্চ করি 0.95, 94952095 0.94, দেখো এটা হচ্ছে 953, এটা হচ্ছে 1.64 এর কাছে, তাই না? এটার কাছে এটা বেশি ক্লোজ না? জি স্যার। সো যদিও আমাদের ওই যে বইতে যে টেবলটা ছিল ওটা একদম ঠিক মাঝখানে দেখাচ্ছিল, কারণ ওই যে 3 কেটে দিলে ঠিক মাঝখানে পড়ে, কিন্তু এই 4 ঘর নিলে দেখা যাচ্ছে এটা 1.64। সো তোমরা এখানের মধ্যে 1.64 পর্যন্ত নিয়েও কাজ করতে পারবা, অর্থাৎ 5টাকে চাইলে ক্যান্সেল করতে পারো। ঠিক আছে, তাহলে তোমার এখানে মানে অ্যাকর্ডিং টু দিস টেবল, যে তোমার টেবল দিয়েই দিব, টেবল অনুসারে কাজ করবা, পরীক্ষা টেবল কিন্তু থাকবে। তাহলে জেড আলফা বাই 2 কত কাউন্ট করবা? 1.64। ঠিক আছে, জি স্যার। অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন, এখানে হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই ম্যাথ গুলো দ্বারা আমার আসলে বেনিফিটটা কি? যেমন আগের ম্যাথ আমি পাইছিলাম ইন্টারভাল হচ্ছে এটা, বেনিফিটটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে এভারেজ একটা স্টুডেন্ট খাবার খায় তোমার কত, 4.132 থেকে শুরু করে 4.268, তাই না? জি স্যার। এখন তুমি যদি তাকে 4.132 এবং 4.268 এগুলো হচ্ছে লোয়ার লিমিট এবং আপার লিমিট, তুমি যদি তাকে লোয়ার লিমিটে যে কম খাবার দাও সে নিশ্চয়ই পরিপূর্ণভাবে তৃপ্ত হবে না। জি স্যার। তাহলে সে অবশ্যই এটা তোমার এই তোমার বিরুদ্ধে মনে করো ক্লেম করবে। এখন তুমি যদি মনে করো একটা হোস্টেল চালাও এবং তোমার বিরুদ্ধে যদি রিপোর্ট যায়, তো তোমার তো টেন্ডার টিকবে না, টিকবে? না স্যার। টিকবে না। সো লোয়ার লিমিটে নিশ্চিত তোমার প্রবলেম আছে। এবার চলো আপার লিমিটের উপরে দিই, আমরা ধরো 4.6 দিলাম। এখন তার সাথে কন্টাক্ট হচ্ছে 4.268, এর উপরে দিলে কি তোমাকে বেশি টাকা সে ফেরত দিবে? না স্যার। আমার দেবে লস। না। অর্থাৎ নিচে দিলে তোমার টেন্ডারশিপ টিকবে না, আর উপরে দিলে তোমার লস আসবে, দুটাই আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য কনফিডেন্স ইন্টারভালটা মেজার করাটা ইম্পর্টেন্ট, যে কত থেকে কত দিন কতর মধ্যে দিলে আমাদের মনে করো যে এটা সবচেয়ে ভালো মেজারমেন্ট হয়, মানে আমার লসও হয় না কিন্তু আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো নাম্বার 3, নাম্বার 3 তে বলতেছে লেট এক্স ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ফুড ইন পাউন্ড, ওকে, কনজিউম বাই স্টুডেন্ট হ্যাভিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে আর তোমার মানে রুট ওভার করার দরকার নাই, কারণ সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে, তাই না? ওকে, সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দেওয়া হয়েছে না? জি স্যার। আর যদি ভেরিয়েন্স দিই তাহলে কি করতে হবে? স্যার রুট করতে হবে স্যার। রুট রুট করে করে দিতে দিব হবে। স্যার। গুড, দ্যাটস ইট। A random sample of 50 people, that means sample size is 50, okay, then জি also স্যার। has been taken and found they consume in total, once again in total বলা হচ্ছে, তাহলে কি করতে হবে? স্যার এবার করতে হবে স্যার। এই যে ডিভাইড করে নিছি 4.6 পাউন্ড, ফাইন্ড উইথ এ 5% সিগনিফিকেন্স। এখন আর কনফিডেন্স দেওয়া না, এখন কি দেওয়া আছে? সিগনিফিকেন্স। তাহলে আলফা সিগনিফিকেন্স স্যার। যদি 5% হয় মানে 0.05, তাহলে কনফিডেন্স কত? 1 মাইনাস হবে। 1 - 0.5। রাইট, 0.5 না 0.05। 0.0। সো সো জি স্যার। 0.95। সো সেটা সেটা আবার বসাও, ওই এটার জন্য একই রেজাল্ট আসছে 1.96। দেন আমরা এখানে বসাই দিব, এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে 4.267 এর নিচে দিলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, আর 4.933 উপরে দিলে আমার লস আসবে। সো এটার উপরেও দেওয়া যাবে না, কি করা যাবে না, নিচেও দেওয়া যাবে না। দেওয়া যাবে না। ওকে, এখানে 5টা এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল আছে দেখো।
let x equal the weight of the fluids in kg per day consumed by a student. Suppose the standard deviation, 1 second standard deviation has been given. This is the standard deviation. Mean find out করতে হবে। Random sample নেওয়া হচ্ছে 20 স্টুডেন্টের, so sample size হচ্ছে 20. This is the sample size. তারপরে they consume 10 kg of foods per day. তারা ডে বলেছে, তারা তোমার সবাই মিলে, তাহলে এভারেজ করতে হবে না? সবাই মিলে যেহেতু কনজিউম করেছে, এটা বোঝাটাই আর কি এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কনজাম্পশনের বিষয়টা কেমন। তাহলে 0.5 কেজি, 90% কনফিডেন্স ইন্টারভাল। তো 90% কনফিডেন্স ইন্টারভাল যেহেতু বলতেছে, এটা কনফিডেন্স ইন্ডিকেট করতেছে, তাহলে কনফিডেন্স হচ্ছে 0.90, তাহলে সিগনিফিকেন্স হবে 0.10, 10% সিগনিফিকেন্স। সো এখানে আমরা এস্টিমেট করতে 1 সেকেন্ড, আমরা আসলে বই টেবলটা ইউজ করেছি, আর এই টেবলটা ইউজ করলে 1.645 লিখতে পারো। সরি, বই টেবল ইউজ করলে 1.615, আর এটা ইউজ করলে দেখা যাচ্ছে কত, সে কতটুকু ফুড এভারেজ কনজাম করে। এই টেবলটা কত? 0.46 রাইট, তাহলে 0.463 থেকে শুরু করে 0.537, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এর মধ্যে সে ফুড কনজিউম করে, তাহলে তোমাকে এত থেকে এতর মধ্যে তোমার ফুড সাপ্লাই যেটা ওটা রাখতে হবে আর কি। সিমিলারলি এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, দিস ইজ দ্য লাস্ট ম্যাথ অফ ইন্টারভাল এস্টিমেশন ফর মিন। এরপরে আমরা প্রপোর্শনে যাব। x equal to the amount of coffee in milliliter per day. কফিটা মিলিলিটারে কনজিউম হচ্ছে বাই এ ম্যান। সাপোজ দ্য ভ্যারিয়েন্স ইজ 32, তো ভ্যারিয়েন্স 32 হলে মিন কনজাম্পশন তো 150 মিলিলিটার দেওয়াই আছে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √32। এখানে বলতেছে an agency took a random sample of 10 men. কয়জন নিছে? স্যাম্পল সাইজ হবে কত? ওকে, তো এরপরে বলতেছে এটা যদি হয় আমাদেরকে দেখা যাচ্ছে অন এভারেজ তারা 150 মিলিলিটার, অন এভারেজটা লিখে দিলাম 150 মিলিলিটার, অন এভারেজ বলে দিচ্ছে, সো কোনো ঝামেলা নাই। 80% কনফিডেন্স ইন্টারভাল ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। যেহেতু 80% কনফিডেন্স বলছে, তার 20% সিগনিফিকেন্স হবে, দ্যাট মিন্স আলফা হচ্ছে 0.20, দিস ইজ আলফা। তাহলে আমরা এখানে বলতে যেটা করব, এস্টিমেট 0.2 অ্যাজ জিরো প্রসেস 0.90 এর জন্য আমরা দেখি 0.2 কত আসে। 0.90, 90 কোথায়? এটার কাছাকাছি, দেখো তো এটার বেশি ক্লোজ না 90? তাহলে এটা কাউন্ট করবো, এটা কত 1.28 না? দেখো তো 1.28, দেখো z equal to 1.28, 0.2 হচ্ছে 1.28। তাহলে কনফিডেন্স ইন্টারভাল ভ্যালুগুলো ইনপুট দিবা, ইনপুট যেটা পাওয়া যায় 147.71 থেকে 152.29। তাহলে ওই যে লোকগুলো ছিল তারা মিনিমাম কফি কনজিউম করে 147.71 আর ম্যাক্সিমাম কফি কনজিউম করে 152.29। তাহলে তোমাকে কফি সাপ্লাই এর মধ্যেই রাখতে হবে, এর নিচেও যাওয়া যাবে না, এর উপরও যাওয়া চলবে না, ঠিক আছে? বোঝা যাচ্ছে? কোশ্চেন ছিল, বলো। তাহলে যে 1.2 এর উপরে 1.9 এটা তাহলে সমস্যা তো আনসার করেক্ট হবে স্যার, মানে দুইটা ডিজিট স্যার, ঠিক আছে, মানে 0.90, তারপরে স্যার আপনার হচ্ছে 147। তোমার কথা ক্লিয়ার না স্যার আমরা যেখানে স্যার 0.9 এর জন্য 1.28 এর বলছি স্যার, থেকে থেকে স্যার। হ্যাঁ স্যার পরেরটাতে স্যার 1.29 এর স্যার আছে যে 0.90147, যদি এটা দেই তাহলে কি স্যার ভুল হবে স্যার? হ্যাঁ ভুল হবে, কারণ হ্যাঁ যেটা ক্লোজ সেটাই দিতে হবে।
এরপরটা দেওয়া যাবে না। ঠিক আছে, যেটা ক্লোজ সেটা অ্যাকসেপ্টেবল, অন্যটা অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার এক এক ট্যাবলও তো এক এক রকম হবে, মানে ওই যে আমাদের বইয়ে একটা ট্যাবল আছে জি স্যার। আর এখানে আরেকটা ট্যাবল আছে, তাই না? তো তুমি বলতে পারো স্যার ট্যাবল তো দুইটা দুই দুই রকম রেজাল্ট আসবে। আমরা পরীক্ষার সময় অবশ্যই ট্যাবল প্রোভাইড করে দিব, অর্থাৎ কোন ট্যাবলটা আমরা ডিফাইন করে দিব। তো তোমরা এই ঝামেলা পোহাবা না, বুঝতে পারছো? জি স্যার। এই আর কি, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে একটু এটা দেখে নাও, কারণ আমি এর পরে পার্টে যাব, প্রপোর্শনের বিষয়টাতে যাব। দেখতেছো? কে সবাই চুপচাপ কেন? জি স্যার, দেখো স্যার। স্যার দেখো। আচ্ছা, সমস্যা না থাকলে আমি পরের পার্টে যাই। কি কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। আচ্ছা, এর পরের পার্ট হচ্ছে কনফিডেন্স ইন্টারভালস ফর প্রপোর্শনস। প্রপোর্শন অ্যাকচুয়ালি একটা মাত্র তোমার মনে করো শব্দ দিয়ে অনেকগুলো বিষয় বোঝায়। প্রপোর্শন বলতে ফ্র্যাকশনও বোঝায়। ফ্র্যাকশন মানে হচ্ছে যে সে তার কত কত ভগ্নাংশ, টোটালের কত ভগ্নাংশ এটা হতে পারে, তারপর তার প্রবাবিলিটি হতে পারে, তারপরে রেশিও হতে পারে, এগুলো সবগুলোই এর মধ্যে পড়বে। অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি কোনো সংখ্যা বললে এটা কোনো মিনিং আসে না, বুঝতে পারছো তো? জি স্যার। কোনোটা যদি আমি সংখ্যা বলি তাহলে এটা কোনো মিনিং ফুলফিল করে না, কিন্তু সে টোটালে কত পার্সেন্ট এটা বললে একটা মিনিং পাওয়া যায়। লাইক আমি যদি তোমাকে বলি এখানে ভোটার ছিল টোটাল 1 লাখ, সে ভোট পেয়েছে 43,000, এটা আসলে কোনো মিনিং দেয় না। কেন মিনিং দেয় না? 1 লাখের মধ্যে কত ভোট দিয়েছে সেটা সেটা আমি তোমাকে বলি নাই, বলছি? না স্যার। অথচ আমি যদি বলি সে কাস্টিং ভোটের
53% পাইছে, তাহলে কিন্তু বুঝতে পারতেছো 53% হচ্ছে 50%-এর বেশি, তাহলে সে জিতে যাবে, তাই না? জি স্যার। তো এসব বিষয়গুলোতে অ্যাকচুয়ালি মিন কোনো কাজের বিষয় নয়। কারণ দেখা যায় যে কোনো 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 সময় কোনো ক্যান্ডিডেট টোটাল ভোটের 30% পাইও জিততে পারে। যদি ভোট পড়ছে 40%, সে 30% পেয়ে গেছে, তাহলে 40-এ 30% কত পার্সেন্টেজে? 75%টা 40% পড়ছে, সে 30% পাইছে, কত 75 না? অর্থাৎ সে কাস্টিং ভোটের 75% পাইছে, তাহলে সে জিতে যাবে না? জি স্যার, জি স্যার। আর ভোট যদি 60% পড়ে, একটা লোক যদি এই ক্ষেত্রে 30% পায়, বা 70% পড়ে এই ক্ষেত্রে 30% পায়, তাহলে সে হেরে যাবে, হারবে না? জি স্যার। তার মানে আসলে এখানে সংখ্যাটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সে আসলে কত পার্সেন্ট পেয়েছে। এই জিনিসটার জন্যই আমাদেরকে রেশিও বা প্রপোর্শন বা ফ্র্যাকশন এগুলো ইউজ করতে হবে, তখন আসলে মিন কোনো সুইটেবল কোনো মেজারমেন্ট নয়। এক্ষেত্রে তোমাকে তখন ফাইন্ড আউট করতে হবে কনফিডেন্স ইন্টারভাল ফর প্রপোর্শনস। তো এখন এখানে বলা হচ্ছে, তখন আমরা কি করি, টোটাল পপুলেশনটা হিসাব করি না। টোটাল আমরা হিসাব করি না, আমরা হিসাব করি কতটুকু কাস্ট হয়েছে। এই যে দেখো, n ইজ আ নাম্বার অফ টার্গেট স্যাম্পলস, অর্থাৎ যতটুকু কাস্ট হয়েছে এইটাকে আমরা n ধরি। এবং সে কাস্টিং এর মধ্যে, বা মনে করো যারা অ্যাক্টিভের মধ্যে যতগুলো আমার ভাগে পড়েছে তাকে আমরা ধরবো ক্যাপিটাল ওয়াই। অর্থাৎ যারা অ্যাক্টিভ তার মধ্যে কত পার্সেন্ট আমার, টোটাল হিসাব করে এখানে কোনো লাভ নাই। বুঝতে পারতেছো? জি স্যার। এখন মনে করো এই শহরে 1000 জন লোক কোনো একটা কারণে অসুস্থ, তুমি এদের মধ্যে 20 জনের চিকিৎসা করাইছো, তাহলে তোমার সাকসেস কি 1000 জন দিয়ে হিসাব হবে নাকি 20 জন দিয়ে হিসাব হবে? স্যার 20 জন যদি পারে স্যার। রাইট। অর্থাৎ যারা অ্যাক্টিভ, অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, যারা আমার টার্গেট, তাদেরকে দিয়েই আমার সাকসেস আমি মেজার করব। কারণ সবাইকে তো আমি কভার করি নাই, অন্য কেউ হয়তো কভার করছে। এই 20 জনের মধ্যে তোমার মনে করো যদি 12 জন সুস্থ হয়, তাহলে সেই 12 বা 12 হচ্ছে ওয়াই। অর্থাৎ এই তুমি যাদেরকে নিয়ে কাজ করেছো তাদের যতজন তোমার ফেভারে, সেটা হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই। বুঝতে পারতেছো? জি স্যার। সবাই না, সবাইকে হিসেবে আনবো না, আমরা ধরবো যে আমি কতজন নিয়ে আমি কাজ করেছি, তারপরে সেই ওই লোকজনের মধ্যে কতজন আমার পক্ষে। এখন মনে করো অন্য ডাক্তারের ট্রিটমেন্টে যে রোগী সুস্থ হয়েছে, সেটা কি তুমি তোমার সাকসেস ধরবা? না। না আচ্ছা। তাহলে অনলি ওইটাকে সাকসেস ধরতে হবে যেটা তুমি চিকিৎসা করেছো। সো এই এন এর মধ্যে যারা থাকবে সেখান থেকে ওয়াই কাউন্ট করতে হবে, এন এর বাইরে থেকে কোনো ওয়াই কাউন্ট করা চলবে না। বুঝতে পেরেছো? জি স্যার। যেমন মনে করো ধরো ঢাকা 1, ঢাকা 2, এখানের মধ্যে আমি ধরলাম যে তানভীর এবং যে সাবিত, এরা দুজন দাঁড়াইছে। এখন মনে করো তানভীর তার কেন্দ্রে ভোট পাইছে 75%, আর সাবিত তার কেন্দ্রে ভোট পাইছে 45%। এখন তানভীর কি তার 5% সাবিতকে দিতে পারবে? না স্যার। কারণ তার এলাকার লোকগুলোকেই তাকে মেজার করতে হবে, তাদের সাপেক্ষে তার উইনিং অথবা লুজিং কনসিডার হবে, তাই না? জি স্যার। বুঝতে পারতেছো? এটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট, যে তুমি যাদেরকে টার্গেট করেছো বা যারা তোমার অঞ্চলে আছে, তাদের মধ্যে যারা অ্যাক্টিভ তাদেরকে তুমি মেজার করবা, সে অ্যাক্টিভের মধ্যে আবার তোমার ফেভারে কতজন, সেটাই হচ্ছে ওয়াই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এখানেও কনফিডেন্সের ব্যাপারটা ওইরকম, জেড আলফা বাই 2 বের করাটা আগের মতোই, এটা নিয়ে কিছু বলার নাই। তবে এক্ষেত্রে কনফিডেন্স ব্যাপারটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে তোমার ফেভারের প্রপোর্শন। লুক এট দিস, এটা কি ওয়াই বাই এন না? ওয়াই বাই এন মানে কি? ওয়াই হচ্ছে তোমার সাকসেস, এন হচ্ছে তোমার টার্গেট, তাহলে সাকসেস বাই টার্গেট মানে কি তোমার প্রবাবিলিটি না? জি স্যার। এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। আর এটা হচ্ছে তোমার যার জন্য আমরা ইন্টারভাল ফাইন্ড আউট করি। এখন তুমি যদি নির্বাচনে দাঁড়াও, তুমি একটা নির্দিষ্ট কোন একটা দলের জন্য তো দাঁড়াইছো নির্বাচনে, তাই না?
জি স্যার। তোমার রেট অফ সাকসেস দিয়ে হয়তো তুমি ওই দলের রেট অফ সাকসেসটা অ্যাজিউম করতে পারবা, কিন্তু গ্যারান্টি কি দিতে পারবা? না স্যার। এই ওয়াই বাই এন হচ্ছে তোমার জিতার সম্ভাবনা, আর পি হচ্ছে দল জিতার সম্ভাবনা। অর্থাৎ তোমার জিতার সম্ভাবনা দিয়ে দলের জিতার সম্ভাবনার মধ্যে একটা কি করা হচ্ছে, একটা রিলেশন বিল্ড আপ করে একটা ইন্টারভাল মেজার করা হচ্ছে। কিন্তু ওই যে আগে বললাম, এটার অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট কোনো প্রুফ নাই যে এটাই হবে, এই জন্য একটা সার্টেন ভ্যালু পাওয়া সম্ভব না। তার বদলে একটা ইন্টারভালের মধ্যে ভ্যালু পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? ইন্টারভালের মধ্যে স্যার। ইন্টারভালের মধ্যে ভ্যালুটা পাওয়া যাবে। এবং সেই ইন্টারভালের মধ্যে ভ্যালু যেটা পাওয়া যাচ্ছে, এটাও রিস্ক আছে। কত পার্সেন্ট রিস্ক? কত পার্সেন্ট? কেন বলি নাই আলফা? জি স্যার। আলফা আলফা, বলছি আমরা। আলফা তো বলেন নি স্যার। তার মানে এই যে আমি ইন্টারভালটা বলতেছি যে আমার আমার জিতার সাপেক্ষে আমার দল জিতার সম্ভাবনাটা এইভাবে আমি এস্টিমেট করতে পারি, কিন্তু এখানেও রিস্ক থাকে। সেই রিস্কটা কত? আলফা। আলফা। তাহলে এখানেও তোমাকে এই এলিমেন্ট গুলো খুঁজে বের করতে হবে। হোয়াট ইজ ওয়াই, হোয়াট ইজ এন, তারপরে প্রথমে এটা ইউজ করতে হবে, এটা ইউজ করে জেড আলফা বাই 2 ফাইন্ড আউট করতে হবে। দেন এই ভ্যালু গুলো এই ইন্টারভালের মধ্যে দিয়ে বের করতে হবে পিটা আসলে কত হইতে পারে, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস কত হইতে পারে। আর যেহেতু এখানের মধ্যে রেট অফ সাকসেস একটা বিষয় আছে, যদি আমরা নির্দিষ্ট কোনো ইন্টারভাল দিয়ে মানে কোনো কিছু অ্যাজিউম না করে দিই বা কোনো কিছু তোমাকে প্রেসক্রাইব না করি, তাহলে উইনিং প্রবাবিলিটি হবে যদি পির অবশ্যই একটা লোয়ার লিমিট থাকবে বা একটা আপার লিমিট থাকবে না? জি স্যার। একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে। এখন লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটাই যদি 50% উপরে হয়, তাহলে আমরা বলবো ইউ উইল ডেফিনেটলি উইন। দুটো ইন্টারভ্যালই ধরো সে তার জিতার সম্ভাবনা হচ্ছে 57 থেকে 68%। 57 থেকে কত পার্সেন্ট? 68। 68%। তাহলে 0.57 যেটা 57%, এটাও 50% উপরে। 0.68 যেটা 68%, এটাও কি 50% উপরে না? জি স্যার। তাহলে আমরা বলবো তার জিতার সম্ভব, সে, আমরা ধরতে পারি সে জিতবে। আমরা ধরতে পারি কি সে জিতবে স্যার। জিতবে। আর ধরো আমি একজনের প্রবাবিলিটি পাইলাম, লোয়ার লিমিট হচ্ছে 0.33, আপার লিমিট হচ্ছে 0.41। তার মানে কি দাঁড়ায়? হারবে স্যার। সে হারবে, কারণ দুটা লিমিটই কি 50% নিচে। দুটা লিমিটই কি 50%-এর স্যার। নিচে। তাহলে দুটাই 50% নিচে হলে সে হারবে, তার মানে হারার সম্ভাবনা বেশি। আর দুটাই যদি 50% উপরে হয়, সে জিতবে বা জিতার সম্ভাবনা বেশি। বেশি। এখন আসো, লোয়ার লিমিট 50% এর নিচে, আপার লিমিট 50% উপরে, হোয়াট ক্যান উই কনক্লুড? আর যে কোনো কিছু হতে পারে স্যার। কিভাবে বুঝবো? না, আমরা তখন দেখবো এভারেজটা 50% উপরে নাকি নিচে। দুটা লিমিট দিবে না আমাদের, জি স্যার। দুটা লিমিটের এভারেজ 50% উপরে নাকি নিচে। মিডলটা কোথায়? এভারেজ করলে মিডলটা পেয়ে যাবো না? এভারেজ করলে আমরা কি পাবো, মিডল পাবো কিনা? জি স্যার, এবার স্কুলে মেইন পাবো সেই স্যার। মিডল ভ্যালু যদি 50% উপরে হয়, তাহলে জিতার সম্ভাবনা আছে। এখন আর জিত বলবো না, এবার এবার আমরা উইল বলবো না, এখন বলবো মে। উইল না বলে কি বলবো? মেইন। মে। মে। কারণ এখন এখন আমরা মানে খুব একটা জোর দিয়ে বলতে পারতেছি না। যদি আপার দুটার এভারেজ 50% উপর হয়, মে বি উইন। আর দুটার যদি এভারেজ যদি 50% নিচে হয়, মে বি লস। এক্ষেত্রে আর আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, তাই না? জি স্যার। যদিও স্ট্যাটিস্টিক্সে কোনো কিছুই গ্যারান্টেড না। স্ট্যাটিস্টিক্সে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি কোথাও যাও, তোমাদের কেউ যদি জিজ্ঞেস করে স্ট্যাটিস্টিক্সের মূল কনসেপ্ট কি, তখন স্ট্যাটিস্টিক্সের মূল কনসেপ্ট হচ্ছে এভরি ইভেন্ট ইজ আনসার্টেন। মূল কনসেপ্টটা বলো তো। এভরি ইভেন্ট ইজ আনসার্টেন। আনসার্টেন, এভরি ইভেন্ট ইজ আনসার্টেন। কেউ তোমায় গ্যারান্টি দিতে পারবে না যে এটা অ্যাকসেপ্ট হবে বা এটা রিজেক্ট হবে। হতে পারে, আমরা অ্যাজিউম করি। তুমি দেখবা বিভিন্ন থার্ড পার্টিকে যখন এনে আমরা বিভিন্ন জিনিস ইন্সপেক্ট করাই, তারা ইন্সপেকশন করে আমাদেরকে বলে এটা হতে পারে, কিন্তু তারা কখনো বলেন এটা হবে। কারণ স্ট্যাটিস্টিক্যালি কোনো কিছুর গ্যারান্টি নাই। ব্যাপারটা ধরতে পারতেছো?
জি স্যার। আচ্ছা, স্যার এটা কি স্যার চলো আমরা সবক্ষেত্রেই স্যার? এক্সাম্পল দেখি। দেখো এখানে বলা আছে ইন এ ফরেস্ট দেয়ার ওয়্যার 800 প্ল্যান্টস, বি কেয়ারফুল। হুম, বলো। স্যার বলছিলাম যে স্যার এই স্যার মানে আনসার্টেনটি স্যার এই সবক্ষেত্রেই প্লিজ স্যার। রিপিট দ্য কোশ্চেন। স্যার আনসার্টেনটি স্যার সবক্ষেত্রেই স্যার। আনসার্টেন, হ্যাঁ হ্যাঁ, সবকিছু আনসার্টেন, স্ট্যাটিস্টিক্যাল যে কোনো ফিল্ডই আনসার্টেন। ওকে স্যার। তো দেখো আমরা এবার ইন্টারভাল এস্টিমেশন করব ফর প্রপোর্শন। এখানে বলা হচ্ছে ইন এ ফরেস্ট, দেয়ার আর 800 প্ল্যান্টস আন্ডার এক্সটেনশন। 800 গাছ এক্সটেনশনে বিলুপ্ত হওয়ার পথে ছিল। এন্ড 70% অফ দ্য প্ল্যান্টস আর ট্রান্সফার্ড। কত পার্সেন্টে ট্রান্সফার করা গেছে? 70%. এখন কি তুমি সবগুলো গাছ নিয়ে কথা বলবা নাকি 70% নিয়ে কথা বলবা? শুধু 70% নিয়ে কথা বলছি। কারণ তুমি এগুলো ট্রান্সফার করতে পেরেছো, রাইট? জি। তো তোমার এন হচ্ছে 70% অফ দ্য 800, কত? 560। কত? 560. 560। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে, এখন তুমি গাছগুলো ট্রান্সফার করলে যে সেগুলো টিকবে এমন তো কথা নাই, অনেক গাছ তো সরাইলে মরে যায়, যায় না? জি স্যার। 75% of the transfer plans exist after the attempt, বা 75% টিকছে, তাহলে ওয়াই হচ্ছে এটা 75%। তাহলে টোটাল 560 আমি ট্রান্সফার করতে পারছি, সেটা 75% টিকছে। তাহলে আমার এখানে তোমার ওয়াই কত? 420 না? স্যার ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভাল উইথ দ্য প্রপোর্শন জন্য পাইতে হবে, পি এর জন্য পাইতে হবে 10% সিগনিফিকেন্স লেভেল। সো আলফা ইকুয়াল টু 10%। চলো আমাকে কিছু জিনিস ক্যালকুলেট করে রাখতে হবে। ওয়াই বাই এন, প্রবাবিলিটি অফ সাকসেস। ওয়াই বাই এন কত? 0.75 না? জি স্যার। ঠিক আছে, সিগনিফিকেন্স হচ্ছে 0.10। তাহলে কনফিডেন্স কত? 1 মাইনাস 1.0। 0.9। তো চলো আমরা আগের মতো জেড ফাইন্ড আউট করবো। কত পাইছি আমি? এখানে কোনো চেঞ্জ নাই, আছে? না স্যার। জাস্ট এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। দেখো, দিস ইজ দা ফর্মুলা ফর প্রপোর্শন। ওকে, এখানে আমাদের ভ্যালুগুলো ইনপুট করো। তুমি পাচ্ছ কত? 0.72 থেকে 0.878। বলো তোমার অ্যাটেম্প্ট কি, সাকসেসফুল নাকি ফেইলড? হ্যালো, স্যার আরেকবার বলেন স্যার জি মানে কথা লাস্ট করতেছে। আমি এরপর তোমার কোশ্চেন করতেছি, আমরা যে অ্যাটেম্পটা নিয়েছি এই যে তোমার প্ল্যান গুলো ট্রান্সফার করা, সেটা কি সাকসেসফুল নাকি ফেইল? সাকসেসফুল স্যার। রিজনটা বলো। স্যার বলেন স্যার 0.7 থেকে 0.78 এর মাঝখানে আছে। দুটাই 0.5 এর উপরে, তাই তো? এটাই হচ্ছে এখানে মূল বিষয়। এই বাকিরা বুঝতে পারছো কিভাবে সাকসেস বলতেছি? জি স্যার, ইন্টারভালটা হ্যালো, 0.5 এর উপরে। রাইট। ইন্টারভাল না, দুটা লিমিট, এগুলো লিমিট নিয়ে বলতেছে। দুটা লিমিটের 0.5 এর উপরে। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে কি আপার লিমিট। আপার লিমিট। ওকে, চলো নেক্সট ম্যাথ। চলো একটু নির্বাচন নিয়ে ঘুরে আসি, দেখি নির্বাচনে কি হয়েছে। In a certain population awareness campaign, না নির্বাচন না, পলিউশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ওই যে পলিউশন তো বুঝো না, দূষণ, দূষণের নিয়ে মানুষকে অ্যাওয়ার করতেছে আর কি, সতর্ক করতেছে। An advisor has a survey taken a random among 300 people. 300 লোকের মধ্যে সে বেচারা তোমার সার্ভে করতেছে, উইথ 65% অফ দেম প্রোভাইডেড দেয়ার অপিনিয়ন। সে এদের মধ্যে একটা ক্যাম্পেইন করলো, কিন্তু যখন অপিনিয়ন চাইলো 65% অপিনিয়ন দিচ্ছে, বাকি 35% কি করছে? তাই নাই স্যার। অপিনিয়ন দেয় নাই। তাহলে তার টার্গেট পিপল যে অপিনিয়নে কাজ করবে, তার টার্গেট পিপল হচ্ছে অপিনিয়ন যারা দিয়েছে সেটা হচ্ছে 65% অফ 300, 195। কিন্তু সার্ভে সিকিউরড 170 পজিটিভ অপিনিয়ন্স, মানে 170 জন ব্যাপারটা বুঝতে পেরেছে। 170 জন কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছে।
এখানে তো আমার বাইরে থেকে লোক আনি নাই, তাহলে 170 আমার ফেভারেবল আউটকাম, ফেভারেবল এলিমেন্ট না? জি স্যার। আচ্ছা, এখন বলতে হবে ফাইন্ড দ্য 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ফ্র্যাকশন পি দ্য পিপল হু সাপোর্ট দ্য অ্যাডভাইজার, মানে যারা পজিটিভ অপিনিয়ন দিয়েছে। স্যার তাহলে স্যার রেট অফ সাকসেস হচ্ছে ওয়াই বাই এন। কি কোনো কোশ্চেন? স্যার মানে যে ওয়াইড স্যার মানে 70 নিতে সম্ভব। নেটওয়ার্ক খারাপ তো, সাউন্ড খুব একটা বুঝতে পারতেছি না। বলতে স্যার 170 জনের কিছু মানে জমা করবে। মানে 170 জন পজিটিভ অপিনিয়ন মানে হচ্ছে যে যিনি ক্যাম্পেইন করেছে তার পক্ষে মতামত দিয়েছে আর কি, যে তারা বুঝতে পেরেছে এরকম। জি স্যার। তাহলে বাকিরা বুঝতে পারে নাই আর কি, তাহলে সেটা তার ফেলাম না, যারা বুঝতে পারে নাই। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস অফ দ্য স্যাম্পলস সেটা কত? 0.872। ওকে, সিগনিফিকেন্স বলতে 5%, তাহলে কনফিডেন্স কত হবে? 95%। ওকে, তাহলে আগের মতোই আমরা জেড অফ 2 খুঁজে বের করবো। জেড অফ 2 কত পেয়েছি? 1.96। 1.96। গুড। তাহলে 1.96 যেহেতু আমরা পেয়েছি, এখন এখানে আমরা বসাই দিব সাকসেস রেট হাই 82.5% থেকে 91.9% পার্সেন্টেজ কনসিডার করলে আর কি। তাহলে তো অবশ্যই এই যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সাকসেসফুল, তাই না? জি স্যার। শুধু সাকসেসফুল না, সেটা হাই। অবশ্যই এগুলো সবগুলো ডামি ডাটা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি না এই জিনিসটার। এগুলো ডামি ডাটা, যেগুলো ডাটাগুলো তোমাদের দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আসো। আমি এই জিনিসটা শো করবো না, আমাকে এখানে বলো ওয়াই কত, এন কত, ওগুলো কিভাবে নিবা? কেউ একজন আমাকে বলো, আমি তো এতক্ষণ বুঝাইলাম। বলো কেউ। স্যার এন হবে স্যার আর 2500 25। লোকের মধ্যে 60% লোক হবে হচ্ছে এন, রাইট, ওয়াই। আর ওয়াই আর 55%, এন যত পাইছি তার 55% হচ্ছে আমার ওয়াই। রাইট, নেক্সট আলফা। আর কনফিডেন্স দেওয়া আছে মানে 1 মাইনাস আলফা দেওয়া আছে হচ্ছে 95%, হুম, মানে দ্যাট মিন্স হচ্ছে 0.95। 0.95 দেওয়া হচ্ছে হচ্ছে কনফিডেন্স, তাহলে হচ্ছে আলফা হবে হচ্ছে 1.95, 0.05 0.05, সরি স্যার, হ্যাঁ। যোগ করে দিছো। Your assumptions are correct. Here the required information. Target sample size n is 60% of this. This is 1500. Number of favorable samples y equal to 55% of 1500 equal to 825. And probability of success is y by n equal to 0.55, significance 0.05, and confidence 0.95. And like the similar manner of the previous math, we can find z alpha by 2, that is 1.96. Then simply input the values in this confidence interval for the proportion or fraction p, we get this. মানে সবই জিততেছে, তাই না? সে জি ভোট স্যার। পাওয়ার সম্ভাবনা হচ্ছে 52.5 থেকে শুরু করে 57.5 পর্যন্ত, তাহলে দুটো 50% উপরে। সো ইউ ক্যান অ্যাজিউম দ্য ক্যান্ডিডেট ক্যান উইন। অনেক সময় বলি মেক ইউর কমেন্ট, এই কোশ্চেনের পরে অনেক সময় যুক্ত থাকে যে মেক ইউর কমেন্ট, তখন কিন্তু কমেন্ট করতে হয়। তখন বলতে হয় from the inter, sorry, from the boundaries or limits of the p, you can say the candidate will win in the vote অথবা win the poll। অনেক সময় ভোট বলা, অনেক সময় পোল বলা হয়, এখানে কি বলা হয়েছে? পোল বলা হয়েছে, ঠিক আছে? জি স্যার।
ল্যাঙ্গুয়েজ তোমার মতো লিখবা, সমস্যা নাই। দেখো এখানে একটু প্যাচ লাগানো হয়েছে। না, এখানে সমস্যা নাই। 200%, 200 বার্ড ছিল আন্ডার সিভিয়ার ট্রাবলস অফ হ্যাবিটেটস, অর্থাৎ থাকার সমস্যা। 75% কে আমরা রেস্কিউ করে নিয়ে আসছি, তাহলে সেটা হচ্ছে 150 বার্ডস কে নিয়ে আসা হয়েছে। 80% অফ দ্য রেস্কিউড বার্ড সার্ভাইভড, কারণ সব পাখি কিন্তু আবার খাঁচায় বাঁচে না, ঠিক আছে। 20% খাঁচায় মারা গেছে, তাহলে 80% সার্ভাইভ করেছে। দিস ইজ 20, সো প্রবাবিলিটি অফ সাকসেস ইজ 0.8, কনফিডেন্স বলা হচ্ছে 85%, তাহলে সিগনিফিকেন্স হবে 15%। তো আমরা এখান থেকে বের করি 0.925 ইকুয়াল টু 1.44। আমরা 0.925 একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। 925, 922, 923, 925, এই যে এইটা কত 1.44, তাই না? এটা 1.44 না? জি স্যার। 1.44, দেখো 1.44। দেন আমরা এখানে ইনপুট দিলাম, এটাও হাইলি প্রোডাক্টিভ, 75.3% থেকে 84.7%। সো the rescue process for the birds will actually এটা ঘটে গেছে, is successful, তাই না? Then দেখো লাস্ট ম্যাথ অফ দিস চ্যাপ্টার। সো দিস লেকচার শিট ইনক্লুডস 10 ম্যাথস। ভালো করে দেখবা, প্রতিটা ম্যাথে কিছু কিছু কিন্তু মনে করো যে চেঞ্জ আছে। তোমার কাছে সবগুলো এক ধরনের ম্যাথ মনে হইতে পারে, কিন্তু প্রতিটা ম্যাথ ম্যাথ কিন্তু একটু একটু ডিফারেন্ট, তাই না? জি স্যার। তুমি দেখবা কোন জায়গাতে তোমার ইনপুট গুলাকে কনভার্ট করতে হচ্ছে, কোন জায়গাতে কনফিডেন্স, কোন জায়গাতে সিগনিফিকেন্স, কোথাও টোটালের পার্সেন্টেজ, কোথাও নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের ম্যাথ আসতে পারে, এই ধরনের আমরা পরিবর্তন দেখাই দিলাম। অর্থাৎ সব ধরনের এখানে টাইপ একটা একটা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তুমি এক্স্যাক্টলি এই ম্যাথ পরীক্ষা পাবা না, কিছু কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আরো আলাদা। এখানে বলা হচ্ছে ইন এ ফরেস্ট দেয়ার ওয়্যার 1200 অ্যানিমালস আন্ডার সিভিয়ার ভাইরাস ইনফেকশন, 85% অফ দ্য অ্যানিমালস ওয়ার রেস্কিউড। অর্থাৎ 1200 ভাইরাস ইনফেকশনে ছিল, যার মধ্যে 85% কে কি করা গেছে, রেস্কিউ করা গেছে, তাই না? জি স্যার। তাহলে তাহলে 85% অফ 1200 কত, 1020, রাইট? কিন্তু এখানে একটু আলাদা প্যাচ লাগানো হয়েছে, হাফ অফ দ্য টোটাল এলিমেন্ট, এখানে রেস্কিউ এলিমেন্ট বলে নাই, হাফ অফ দ্য টোটাল এলিমেন্ট সার্ভাইভড। মানে ওই 85% থেকেই নিব, কিন্তু সংখ্যাটা আমরা টোটাল থেকে হিসাব করতেছি। অবশ্যই 1020 থেকেই নিব, কিন্তু সংখ্যাটা আমরা হিসাব করতেছি কোত্থেকে, টোটাল থেকে। এখন যদি কেউ না বুঝে 85% 50% লিখে, তখন তার ভুল হবে না? জি স্যার। তো খেয়াল রাখতে হবে এখানে কি ওই রেস্কিউডই বলা হচ্ছে নাকি টোটাল থেকে বলা হচ্ছে। এই ম্যাথে কিন্তু রেস্কিউড থেকে বলা নাই, এই ম্যাথে কি বলা হচ্ছে, টোটাল নিয়ে টোটাল থেকে। তার টোটালে 50% মানে 600। তো ওয়াই বাই এন হচ্ছে 0.588, 1% সিগনিফিকেন্স লেভেল বলা হচ্ছে। 1% সিগনিফিকেন্স লেভেল মানে হচ্ছে কি, আলফা ইকুয়াল টু 0.01, অনেকে 1% মানে অনেকে 0.1 লিখে দেয়, আমি দেখছি, বি কেয়ারফুল। তাহলে কনফিডেন্স হচ্ছে 0.99। সো এখানে 0.995 আমরা এখানে পেয়েছি, এটার জন্য আমরা একটু খুঁজে বের করি যে জেড আলফা বাই 2 কত। 0.995, 9952 এ 995 কত, 1.3, 0.995, 99993, 99, এটা হচ্ছে 492, এটা হচ্ছে 995, তাহলে এটাই নিব, তাই না? এটা ক্লোজ না এটা থেকে? জি স্যার। তাহলে কত, 1.28, 1.58। তো তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা অনুসারে আমি লিখছিলাম এটাকে এরকম, সেটা অনুসারে আমি লিখছিলাম যে এটাকে 1.575, 2.575, বাট এটাকে এই টেবিল অনুসারে তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো।
কেবল যেটা দেবে সেটাই ফলো করবা। তো এই ক্ষেত্রে এটা তুমি এভাবে লিখতে পারো জেড আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট কত লেখা যায় 58। ওকে, তাহলে এখানে ইনপুট দাও। ইনপুট দিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনফিডেন্স ইন্টারভ্যালটা আসছে 548 থেকে শুরু করে 6 টু 0.548 থেকে শুরু করে 0.628, দ্যাট মিন্স 54.8% থেকে 62.8%। এখানে বলা হচ্ছে since both of the limits of the proportion is more than 50%, we can say the rescue process is effective. দেখছো? ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবারটা একটু ভালো করে দেখো তো, তোমরা এটা ডাউনলোড করছিলা? জি স্যার। আচ্ছা, দেখো, 2 স্যার মিনিট দেখো, কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ধরেন স্যার মানে একটা জিনিস স্যার বুঝতেছি না স্যার, মানে 10 জন নিয়ে যদি স্যার কোনো কাজ করা হয় তার মধ্যে একজন যদি স্যার আমাদের রেসপন্স করে এবং আমাদের যদি মানে পজিটিভ হয় তারপরেও স্যার জিনিসটা তার আসলে সাকসেস করতেছে স্যার, জিনিসটা কেমন হয় না স্যার? না না, 10 জনের মধ্যে, এখন আমার কথা হচ্ছে 10 জনের মধ্যে তুমি কয়জন থেকে রেজাল্ট পাইছো সেটা বলো। স্যার একজন থেকে পাইছে এবং একজনই স্যার পজিটিভ ফিডব্যাক দিতে পারে স্যার যে কোনো কিছুর জন্য, তারপরেও স্যার সাকসেস আসতেছে স্যার। কারণ হচ্ছে বাকি 9 জন তো ইয়েস নো তুমি জানো না, জানো? না স্যার। তাহলে তারা যে নো বলবে এটা কোনো গ্যারান্টি তোমাকে কে দিচ্ছে? স্যার তো তাহলে সো যারা রেসপন্স করবে না দে আর আউট অফ ইউর কনসিডারেশন, এটাই ওই 9 জন হিসাবেই নেই। বুঝতে পারছো? স্যার। কারণ তোমার কথা মানে হচ্ছে ওই 9 জন নেগেটিভ, কিন্তু এটা গ্যারান্টি না ওই 9 জনও তো পজিটিভ হইতে পারে, পারে না? স্যার পারে তো যেটা আননোন সোর্স সেটাকে কনসিডার না করাই তো বেটার। স্যার। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো একটা ভোট কেন্দ্রে 5,000 ভোটার ভোট দিছে 1,000, তো একজন ভোটার ওখানে 300 ভোট পাইছে, বাকি আরেকজন 700, সরি, একজন ক্যান্ডিডেট পাইছে 300, আরেকজন পাইছে 700। আর যিনি 300 পাইছে উনি যদি বলে যে বাকি 4,000 আসলে আমি বেশি পাইতাম, এটা কি লজিক্যাল কথা? না স্যার। কারণ তারা যে একে ভোট দিত গ্যারান্টি আছে? না স্যার নাই। বিষয়টা এখানেই। সো উই শুড কনসিডার অনলি দ্য প্রেজেন্ট পপুলেশন স্যার বুঝতে পারছি। অথবা অ্যাক্টিভ পপুলেশন। ব্যাপারটা কি বুঝতে পারছো? কিন্তু আমি কিন্তু প্রথমেই বলেছি যে এভরি স্ট্যাটিস্টিক্যাল মেথড হ্যাভ সাম লিমিটেশনস, এটাও লাইক দিস। আচ্ছা, ম্যাটটা দেখো। কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। এই বাকিদের কি অবস্থা? প্লিজ রেসপন্স। স্যার বুঝিয়েছি। এই ম্যাথগুলো সহজ আছে, সাধারণত এগুলোতে একটা ম্যাথ পরীক্ষা থাকে। আর নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের টেস্ট অফ হাইপোথেসিস চ্যাপ্টার। আর বেসিক্যালি ওটা একটু কঠিন চ্যাপ্টার, এই জন্য আজকে সময় থাকলেও আমি শুরু করব না। এর পরিবর্তে আমি তোমাদেরকে
চ্যাপ্টারটা দেখাই দিচ্ছি। দাঁড়াও, আমি চ্যাপ্টারটা ওপেন করি, তারপর তোমাদেরকে দেখাবো। চেস্ট অফ হাইপোথেসিস, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল সবচেয়ে টাফ চ্যাপ্টার, যার জন্য আমি এটা শুরু করব না। আমার রিকোয়েস্ট হচ্ছে, এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, আমি নেক্সট ক্লাসে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমি অলরেডি একটা যে বিষয় পড়িয়েছি, আজকে আবার এটা পড়ালে তোমাদের মাথায় ঢুকবে না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা আমি যেগুলো আন্ডারলাইন করতেছি এগুলো একটু ভালো করে দেখবা। সবকিছু না দেখলেও চলবে, আমি বুঝাবো, কিন্তু হোয়াট ইজ হাইপোথেসিস এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কম্পোজিট হাইপোথেসিস, সরি নট কম্পোজিট হাইপোথেসিস, নাল হাইপোথেসিস কি, অল্টারনেটিভ হাইপোথেসিস কি, এরপর হচ্ছে হাইপোথেসিস টেস্টিংটা বিষয়টা কি, এগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, বাট তোমরা একটু রিডিংটা পড়ে রাখলে ভালো হয়। কোথায় আমরা কোন একটা হাইপোথেসিসকে রিজেক্ট করব, কোথায় আমরা অ্যাকসেপ্ট করব, এই কাজগুলো করতে গেলে আমার দুই ধরনের ভুল হয়, সেই ভুলগুলো কেমন, এই বিষয়গুলো একটু পড়বা। আর এই টেস্ট অফ হাইপোথেসিস সাপেক্ষে এখানে তোমার মনে করো দুটো বিষয় আছে, আরো একটা জিনিস আছে, সিগনিফিকেন্স অফ দা টেস্ট অ্যান্ড প্রবাবিলিটি ভ্যালু, এগুলো একটু রিডিং পড়ো। রিডিং পড়লে সুবিধা হবে, পরের ক্লাসটা বুঝবা। এবং আমি আরো দুটো বিষয় আছে, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট, এটা গ্যারান্টেড যদি না পড়ে আসো তাহলে আমি যখন বুঝাবো তখন তোমাদের কাছে এলোমেলো লাগবে, একবার রিডিংটা পড়ে রাখলে ভালো হবে। টু টেল টেস্ট এগুলো একটু রিডিং পড়তে হবে। এটা পেজ নাম্বার হচ্ছে 1 থেকে 4, এই শিটটা আমি কিছুক্ষণের মধ্যে আপলোড দিব। পেজ নাম্বার কত? 1 থেকে 4। 1 থেকে 4, এই পেজে যেগুলো আন্ডারলাইন করলাম এগুলো একটু রিডিংটা অবশ্যই অবশ্যই পড়বা, নাহলে আমি যখন পড়াবো তখন এলোমেলো লাগবে। ঠিক আছে? আবার প্রথম থেকে বলতেছি কি কি দেখতে হবে, মানে রিডিংটা দেখলে হবে, কোনো এক্সাম্পলও দেখার দরকার নাই। হাইপোথেসিসটা কি, নাল হাইপোথেসিস কি, অল্টারনেটিভ হাইপোথেসিস কি, হাইপোথেসিস টেস্টিংটা কেন করা হয়, কখন এদের মধ্যে সম্পর্ক কি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এগুলো রিডিং পড়ো, নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করবো, ঠিক আছে? আজকাল জি লোড স্যার। দিতে যাচ্ছি না, অলরেডি আমরা 10টা ম্যাথ করছি, অনেক ম্যাথ। আচ্ছা, স্যার আমাদের কি আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে নাকি? হ্যাঁ, আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা আমাদের শুরু হবে নেক্সট দুটা ক্লাস আমাদের হাইপোথেসিস টেস্টিং এ লেগে যাবে। এরপরে আমরা কি স্ট্যাটিস্টিক্স এর পার্ট শুরু করব, সেখানে আমি একটা এক্সেল ফাইলে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন গুলো করতে হয় সেটা আমি তোমাদের দিব, সেই ফাইলের অনুরূপ তোমরা একটা ফাইল তৈরি করবা। এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে এবং সেটা পুরোটাই এক্সেল শিটে করতে হবে, সেটা লেখার কিছু নাই। ওকে ঠিক আছে? স্যার ওইটা কি তার একটা হিসেবে থাকবে? বুঝতে পারছো? এগুলো তো আমার কাছে রেডি করাই আছে, এগুলো তুমি অ্যাসাইনমেন্ট কি দিবা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।